ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 1945 সালের 18ই আগস্ট নেতাজির কি সত্যি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল? এসো একটু আলোকপাত করা যাক। 1945 সালের 18ই আগস্ট প্রচার করা হয় নেতাজি প্লেন ক্র্যাশে মারা গেছে, কিন্তু এই মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়ে গেছে। অনেকেই বিশ্বাস করেন নেতাজি সুভাষচন্দ্র বোস এই বিমান দুর্ঘটনায় মারা যাননি, তিনি অন্তরালে চলে যান। বিভিন্ন তত্ত্ব অনুসারে তিনি বিভিন্ন দেশে ঘোরেন, চলে যান মাঞ্চুরিয়া, সেখান থেকে রাশিয়া, সেখান থেকে আবার ভারত। অনেক অনুগামীর মতে অন্তরালে থেকে তিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন। যুদ্ধের পর অসংখ্য প্রতিবেদনে সুভাষচন্দ্রকে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়ার কথা ওঠে। এর ফলেই জনগণের কাছ থেকে সঠিক তদন্ত কমিশনের জোরালো দাবি ওঠে। ভারত সরকার জনগণের চাপে পড়ে বেশ কয়েকটি তদন্ত কমিশন গড়ে। এদের মধ্যে রয়েছে শাহনওয়াজ কমিশন, 1956 সালে যেটি গঠিত হয়, খোসলা কমিশন 1970 সালে, মুখার্জি কমিশন 1999 সালে গঠিত হয়। এদের মধ্যে মুখার্জি কমিশনেই বলেন প্লেন ক্র্যাশে নেতাজির মৃত্যু হয়নি। সরকার মুখার্জি কমিশনের রিপোর্ট গ্রহণ করেননি। সুভাষচন্দ্রের জীবন ও রহস্য মৃত্যু নিয়ে প্রচুর সিনেমা, প্রচুর বই ও প্রচুর গবেষণা হয়েছে। এত তদন্ত কমিশন, এত গবেষণা সত্ত্বেও নেতাজির অন্তর্ধান রহস্যাবৃত রয়ে গেছে। সুভাষচন্দ্রের মৃত্যুর খবর শুনে গান্ধীজি বলেছিলেন, সুভাষ ইজ নট ডেড, সুভাষ ক্যান নট ডাই দ্যাট ওয়ে। সুভাষ মারা যাননি, সুভাষ এইভাবে মারা যেতে পারেন না। মুখার্জি কমিশনের রিপোর্ট অনুযায়ী র্যাঙ্কোজি মন্দিরের চিতাভস্য নেতাজির নয়। তাইপে সরকারের রিপোর্ট অনুযায়ী 1945 সালের 18ই আগস্ট এই ধরনের কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। সবথেকে মজার ব্যাপার, হবিবুর রহমান প্লেনে নেতাজির একমাত্র সঙ্গী এবং বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, বিমান দুর্ঘটনায় সেরকমভাবে মারাত্মক আহত হননি। সুভাষচন্দ্রের শরীর তীব্রভাবে পুড়ে যাওয়ায় হবিবুর রহমান সুভাষচন্দ্রকে শেষ মুহূর্তে সাহায্য করেন। তাই যদি বিশ্বাস করতে হয়, তবে হবিবুর রহমান এতটুকু পুড়লেন না, তার কোনো রকম বার্ন ইঞ্জুরি হলো না। দুর্ঘটনাস্থলের ডাক্তার এবং নার্সদের বারবার জিজ্ঞাসা করে দেখা গেছে তাদের বিবৃতির মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে। এত বড় দুর্ঘটনা, এত বীভৎসভাবে সুভাষচন্দ্র পুড়ে গেলেন, অথচ কেউ তার ডেড বডি দেখতে পেল না, কোনো ফটোগ্রাফ নেই, শুধুমাত্র রিপোর্ট আর প্রত্যক্ষদর্শীর বিবরণ। রহমান কি অলৌকিকভাবে বেঁচে গেলেন? একজন দাবি করেছিলেন যে নেতাজি ক্র্যাশে মারা যাননি, এমনকি ওই রিপোর্টে কিছু তদন্তকারীও দাবি করেছিল নেতাজি মারা যাননি। এসো দেখা যাক কেন এই ষড়যন্ত্র। যে মুহূর্তে আমেরিকা জাপানে পরমাণু বোমা ফেলে, সেই মুহূর্তেই যুদ্ধ শেষ হয়ে যায়। জাপান সারেন্ডার করার ফলে আজাদ হিন্দ বাহিনীর আর মিত্র থাকতে পারবে না। আজাদ হিন্দ বাহিনীর বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নতুন মিত্র দরকার হয়ে পড়ে। নতুন মিত্রকে তৎক্ষণাৎ চয়ন করার দরকার হয়ে পড়ে, কারণ ব্রিটিশরা এই সময়কে প্রস্তুতি পর্বের হিসাবে কাজে লাগাতে পারত। এই জন্য মিত্রশক্তির নির্বাচন ভীষণ জরুরি হয়ে পড়ে। নতুন মিত্রশক্তির নির্বাচন ভীষণ জরুরি হয়ে পড়ে। জাপানের আত্মসমর্পণের পর পরিস্থিতি এমন দাঁড়ায় যে শত্রুকে কৌশলে যদি ভুল জায়গায় প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয়, তাতে আজাদ হিন্দ বাহিনী নিজেদেরকে গুছিয়ে নেওয়ার খানিকটা সময় পাবে। যদি ইতিহাসের পাতা উল্টানো হয়, তাহলে আমরা দেখব বার্লিনে যাওয়ার আগে সুভাষচন্দ্র রাশিয়ায় গিয়েছিলেন স্ট্যালিনের সাহায্য চাইতে। স্ট্যালিন সুভাষচন্দ্রকে ব্রিটিশদের গুপ্তচর হিসেবে ভুল করেন। সুভাষচন্দ্রের পর ইতালি হয়ে বার্লিন চলে যান। হিটলার সুভাষচন্দ্রকে বলেন রাশিয়াকে পরাজিত করা হলে রাশিয়ার উপর দিয়ে ভারতে যাওয়ার পথ প্রশস্ত হবে। কিন্তু স্টেলিনগ্রাডের যুদ্ধে হিটলার বাহিনী বিধ্বস্ত হয়, সুভাষচন্দ্রের স্বপ্নভঙ্গ হয়। যখন জাপান আত্মসমর্পণ করে, সুভাষচন্দ্র ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ বাহিনীর টপ কমান্ডারদের বলেন প্ল্যানে করে টোকিও যাওয়ার কথা। রহমান বলেন এই মুহূর্তে টোকিও যাওয়া খুবই বিপজ্জনক। সুভাষচন্দ্র বলেন চিন্তার কোনো কারণ নেই, লাল ফৌজের সাথে যোগাযোগ করা হয়েছে। প্ল্যান ছিল জাপান থেকে মাঞ্চুরিয়ায় পৌঁছে দেবে, সেখান থেকে সুভাষচন্দ্র রাশিয়ায় চলে যাবেন। সুভাষচন্দ্র ছাড়া আর কেউ জানতো না এই পরিকল্পনা কিভাবে কার্যকর করা হবে। এই জন্য তিনি ফেক প্ল্যান ক্র্যাশের বা মিথ্যা বিমান দুর্ঘটনার পরিকল্পনা করেন,
যাতে ব্রিটিশ ও আমেরিকার গুপ্তচররা সিঙ্গাপুরে চলে আসে, তাদের সুভাষচন্দ্রের মাঞ্চুরিয়া যাওয়ার পথ সহজে করা হয়। 1945 সালের 6ই আগস্ট হিরোশিমা আর 9ই আগস্ট নাগাসাকিতে আমেরিকা পরমাণু বোমা বর্ষণ করার পরেই যুদ্ধ শেষ হয়ে যায়। দেশ স্বাধীনতা লাভের দোরগোড়ায় পৌঁছায়। জার্মানি, ইতালি ও জাপানের পতন ঘটে। ফ্রান্স মুক্ত হয়। অস্ট্রিয়া, সুইডেন, ডেনমার্ক, আয়ারল্যান্ডের অবস্থা মজবুত হয়। এই পরিস্থিতিতে সুভাষচন্দ্রের নতুন সেনাদল গঠন অযৌক্তিক মনে হয়, কারণ আন্তর্জাতিক স্তরে তিনি একা হয়ে যাবেন। কিছুদিন আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া তার কাছে বুদ্ধিমানের কাজ বলে মনে হয়। 1947 সালে ভারত স্বাধীনতা পায়। দেশ বড়সড় সংকটে পড়ে। দেশ বিভাগ আসন্ন হয়ে পড়ে। অনেকে বলেন সুভাষচন্দ্র দেশে ফেরার উপযুক্ত সময়ের জন্য প্রতীক্ষা করতে থাকেন, কিন্তু তিনি জনসমক্ষে আসতে পারেননি, কারণ ব্রিটিশ গুপ্তচর সর্বত্র ওত পেতে আছে তাকে হত্যা করার জন্য। কারণ এখন তিনি যুদ্ধ অপরাধী। অক্ষশক্তির কাছ থেকে সাহায্য নিয়ে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন। যদি সুভাষচন্দ্র ফিরেও আসেন, তাকে ব্রিটিশ বা মার্কিন এজেন্টরা হত্যা করবে। জাপান সারেন্ডার করার পর নেতাজি সাহায্যের জন্য রাশিয়ার দিকে তাকিয়ে থাকেন, কারণ রাশিয়া ব্রিটিশ বিরোধী ছিল। আন্তর্জাতিক সম্পর্ক খারাপ হওয়ার ভয়ে নেতাজি সংক্রান্ত কোনো ফাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রকাশ করেননি বা আরটিআইয়ের আওতায় আনেনি। একটা ফাইল প্রকাশ করা হয়েছিল, কিন্তু তার পাতাগুলো ছেঁড়া ছিল। নেতাজির সঙ্গে নেহেরুর সম্পর্ক শীতল থাকার কারণে নেতাজি সম্পর্কিত যাবতীয় রহস্যই থেকে গেছে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব এরপর নেতাজি কিভাবে ভারতে এসেছিলেন, বা গুমনামি বাবা তিনিই কি নেতাজি ছিলেন। এগুলো সব পরের ভিডিওতে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।